Dear students, Calcutta University, BCom Semester 2 under CCF system. আমি শুভাশিস ভট্টাচার্য, আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকের থেকে আমি ফার্স্ট ক্লাস শুরু করছি সেমিস্টার 2 এর। আচ্ছা, তো আজকের আমি তোমাদের কস্ট অ্যাকাউন্টিং 1 মানে সাবজেক্ট দিয়ে ক্লাস শুরু করছি। সাবজেক্টগুলো তো তোমরা নিশ্চয়ই জানো কি কি তোমাদের সাবজেক্ট আছে। আর কস্ট অ্যাকাউন্টিং এখানে হলো আমাদের মানে কস্ট অ্যাকাউন্টিং 1টা হলো আমাদের মেজর সাবজেক্ট, ঠিক আছে? একটাই আমাদের এখানে কিন্তু মেজর সাবজেক্ট আছে। তো যাই হোক, ফার্স্ট যে চ্যাপ্টারটা আমি শুরু করব কস্টের সেটা হলো মেটেরিয়াল কস্ট। মেটেরিয়াল কস্ট, মেটেরিয়াল কস্ট। আচ্ছা, আগে বলবো দেখো যে আমাদের টোটাল কস্টের মধ্যে তিনটে এলিমেন্ট আছে। টোটাল কস্টের মধ্যে তিনটে এলিমেন্ট থাকে, একটা হলো মেটেরিয়াল, একটা হলো লেবার আর একটা হলো ওভারহেড, ঠিক আছে? টোটাল কোনো একটা প্রোডাক্ট মানে যখন আমরা ম্যানুফ্যাকচারিং করি সেখানে আমাদের তিন রকমের এলিমেন্ট কিন্তু লাগে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে। ফার্স্টটা হলো মেটেরিয়াল, সেকেন্ডটা হলো লেবার, থার্ডটা হলো ওভারহেড। এর মধ্যে কিন্তু মেটেরিয়ালটা সবথেকে বড় পার্ট অকুপাই করে থাকে, ঠিক আছে? সো মানে কস্ট অফ মেটেরিয়াল যেটা, এটাকে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু হ্যান্ডলিং করতে হয় রিগার্ডিং মেটেরিয়াল স্টোরেজ, রিগার্ডিং মেটেরিয়াল ইস্যু স্টোরেজ, ঠিক আছে? পারচেস, এগুলোর ব্যাপারে কিন্তু মানে ভালো করে কিন্তু আমাদের মানে কস্ট কন্ট্রোলের দিক থেকে কিন্তু ভালোভাবে কিন্তু আমাদের দেখতে লাগে, ঠিক আছে? তো সেই মেটেরিয়াল কস্ট যখন আমরা শিখবো, এর মধ্যে দেখো আমাদের তিন রকম টাইপের মানে সাম আসবে। প্রথমটা হলো আমাদের তোমার হচ্ছে কি স্টক লেভেলের সাম থাকবে। সেকেন্ডটা হলো তোমার মানে লিপো যেগুলো আছে তোমার মানে স্টোর লেজারের সাম থাকবে। আর তিন নম্বরটা হলো তোমার মানে ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। তাহলে কি বললাম, এই মেটেরিয়াল চ্যাপ্টারটার মধ্যে কিন্তু আমাদের তিন রকমের পার্টের অঙ্ক শিখতে লাগবে। প্রথমটাকে বললাম যে স্টক লেভেল, সেকেন্ডটা বললাম যে স্টোরস লেজার, আর থার্ডটা হলো আমাদের তোমার ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। তো এখন আমি এই ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি আমি কিন্তু এখন শুরু করছি প্রথম। তাহলে ফার্স্ট ক্লাস আমি শুরু করছি ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, এটাকে আমরা শর্টে বলি ইওকিউ, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি অর ইওকিউ। আগে শোনো, মন দিয়ে শোনো। ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি কাকে বলে এটা কিন্তু আমাদের সবার আগে জানতে লাগবে। দেখো, প্রোডাকশনের জন্য কিন্তু মেটেরিয়াল কিন্তু কনজিউম হয়, প্রোডাকশনের জন্য মেটেরিয়াল কিন্তু মানে ডেলি যে ডেলি বেসিসে আমাদের যে প্রোডাকশন হচ্ছে তার জন্য তো মেটেরিয়াল তো কনজাম্পশন হচ্ছে, মানে মেটেরিয়াল তো কমছে। আচ্ছা, তো এই যে মেটেরিয়াল কমছে মানে ডিপ্লিশন হচ্ছে মেটেরিয়াল, এখানটায় কিন্তু আমাদের মেটেরিয়ালকে রিপ্লেনিশ করতে লাগে, ঠিক আছে? তো এবারে প্রশ্নটা হলো মানে মেটেরিয়াল যেটা কনজাম্পশন হচ্ছে মানে মেটেরিয়াল যেটা কমে যাচ্ছে তার জায়গায় কিন্তু আমাদের নতুন মেটেরিয়াল কিন্তু মানে কিনতে লাগবে, পূরণ করতে গেলে আমাদের কিনতে লাগবে। এখন প্রশ্নটা হলো যে কত ইউনিট করে, ঠিক আছে, কত ইউনিট করে মানে ওয়ান টাইম পারচেস ইউনিট কত হবে যেটা আমাদের কোম্পানির কাছে কিন্তু মোস্ট ইকোনমিক্যাল, ঠিক আছে? মানে ওয়ান টাইম পারচেস ইউনিট কত হবে, ভালো করে মনে রাখবে কথাটা। ওয়ান টাইম পারচেস ইউনিট কত হবে মানে একবারে আমরা কত কোয়ান্টিটি করে মাল কিনবো। এবং মেটেরিয়াল তো বিভিন্ন রকমের মেটেরিয়াল হয়। কোনো মেটেরিয়াল তার তোমার হচ্ছে কি কস্ট ইউনিট তোমার পিস দিয়ে হয়, কোনো মেটেরিয়াল তোমার কেজিতে হতে পারে, কোনো মেটেরিয়াল তোমার টনেতে হতে পারে, যেগুলো লিকুইড মেটেরিয়াল সেগুলো তোমার লিটারেতে হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, মানে কত কোয়ান্টিটির মেটেরিয়াল মানে ওয়ান টাইম আমরা পারচেস করব, যেটা কিন্তু আমাদের মানে কোম্পানির ভিউ পয়েন্টে কিন্তু মোস্ট ইকোনমিক্যাল হবে, মানে কস্টটা কিন্তু আমাদের মিনিমাম হবে, সেটাকেই বলে কিন্তু আমাদের ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। মানে ওয়ান টাইম পারচেস অর্ডার কি হবে, সোজা কথা, ওয়ান টাইম পারচেস অর্ডার কি হবে, এটাকে আমরা কিভাবে বার করব, এর কিন্তু আমাদের একটা ফর্মুলা রয়েছে। ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি আমরা কিভাবে বার করব, তাহলে ফর্মুলাটা হলো যে ইওকিউ ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2AO ডিভাইডেড বাই C। এই সিটা কিন্তু আমাদের কিন্তু রুটের মধ্যেই আছে, where A stands for
annual demand or annual consumption. Annual demand or annual consumption. O stands for ordering cost per order, और C stands for carrying cost per unit. Carrying cost per unit, ঠিক আছে। এর মানে হলো অ্যানুয়াল ডিমান্ড আর অ্যানুয়াল কনজাম্পশন, তোমার ও মানে হলো অর্ডারিং কস্ট পার অর্ডার, আর সি মানে হলো ক্যারিং কস্ট পার ইউনিট। এবারে আমি বলবো যে ক্যারিং কস্ট তোমরা এখন কেন লিখছো আগে শুনে নাও। ক্যারিং কস্টটা কি কি নিয়ে হয়, ঠিক আছে, ভিডিও তো থাকবে, শুনলেই তো পড়াতে হবে, এখন তোমার তো দরকার নেই। আচ্ছা, ক্যারিং কস্টের মধ্যে কি কি আইটেম থাকে, ঠিক আছে। তোমাকে ডাইরেক্ট কিন্তু ক্যারিং কস্ট বলে, ক্যারিং কস্টটা মানে জেনারেলি ইন টার্মস অফ পার্সেন্টেজে দেওয়া থাকে, বুঝলে, কিন্তু ডাইরেক্ট ক্যারিং কস্ট বলে কিন্তু ওরকম ভাবে সবসময় থাকে না। কাজেই কি কি নিয়ে ক্যারিং কস্টটা হয় এটা কিন্তু আমাদের জানতে লাগবে। হ্যাঁ, ক্যারিং কস্টের মধ্যে তোমার পড়ে যে মানে স্টক হোল্ডিং কস্ট, ঠিক আছে। স্টক হোল্ডিং কস্ট মানে ইন্স্যুরেন্স রেট পড়ে, অবসোলেন্স রেট পড়ে, আর মানে তোমার হচ্ছে কি স্টক হোল্ডিং কস্ট পড়ে, ঠিক আছে। কি কি বললাম, যে ইন্স্যুরেন্স কস্ট, স্টোরেজ কস্ট, আর হচ্ছে কি স্টোরেজ কস্ট মানেই হলো তোমার হোল্ডিং কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, স্টোরেজ কস্ট, আর তোমার বললাম যে অবসোলেন্স মানে রেট। এই তিনটে মিলিয়ে বা ইন্স্যুরেন্স রেট, স্টোরেজ রেট আর অবসোলেন্স রেট, এই তিনটে মিলিয়ে কিন্তু আমাদের ক্যারিং কস্ট আমি লিখে দিচ্ছি আমি এখানে যে ক্যারিং কস্ট কি কি নিয়ে হয়। ক্যারিং কস্ট কনসিস্ট অফ, ক্যারিং কস্ট কনসিস্ট অফ নাম্বার 1 হলো ইন্স্যুরেন্স রেট, স্টোরেজ রেট, আর হলো অবসোলেন্স রেট। এগুলো দেওয়া থাকবে কিন্তু আমাদের ইন টার্মস অফ পার্সেন্টেজে দেওয়া থাকবে। এবারে টোটাল পার্সেন্টেজটা করে সেটাকে কস্ট পার ইউনিট যেটা দিয়ে দেওয়া আছে সেটার উপরে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই পার্সেন্টেজটা কিন্তু অ্যাপ্লাই করব কস্ট পার ইউনিটের উপরে, তাহলে কিন্তু আমরা মানে ক্যারিং কস্টটা পেয়ে যাব। আচ্ছা, এই তো আমাদের ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি হয়ে গেল। এবার এখান থেকে আমাদের কিন্তু টোটাল কস্ট মানে টোটাল ভেরিয়েবল কস্টটা কিন্তু আমাদের বার করতে হবে। তো তার ফর্মুলা আমি বলি এখানে, ঠিক আছে। টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্টের মধ্যে কি কি পড়ে আমি আগে বলে দিই, তারপর লিখে দিচ্ছি। টোটাল ভেরিয়েবল কস্টের মধ্যে পড়ে আমাদের টোটাল মেটেরিয়াল কস্ট, টোটাল অর্ডারিং কস্ট আর টোটাল ক্যারিং কস্ট। এই তিনটে মিলিয়ে কিন্তু আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট হয়। তাহলে এটা লিখছি আমি, টোটাল ভেরিয়েবল কস্ট কনসিস্টিং অফ টোটাল মেটেরিয়াল কস্ট, টোটাল মেটেরিয়াল কস্ট প্লাস টোটাল ক্যারিং কস্ট, টোটাল ক্যারিং কস্ট প্লাস টোটাল অর্ডারিং কস্ট, টোটাল অর্ডারিং কস্ট। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট এই তিনটে জিনিস নিয়ে আমাদের। এইবারে এইগুলো ইন্ডিভিজুয়াল ফর্মুলা আমাকে বলতে লাগবে, ঠিক আছে। তাহলে আমি বলবো যে টোটাল মেটেরিয়াল কস্ট কি কি নিয়ে হয়। টোটাল মেটেরিয়াল কস্ট, টোটাল মেটেরিয়াল কস্ট ফর্মুলা হলো অ্যানুয়াল ডিমান্ড ইনটু কস্ট পার ইউনিট, ঠিক আছে। অ্যানুয়াল ডিমান্ড ইনটু কস্ট পার ইউনিট, এটা হলো আমাদের টোটাল মেটেরিয়াল কস্টের ফর্মুলা। নেক্সট আমাদের হলো যে টোটাল ক্যারি কস্ট, টোটাল ক্যারি কস্ট ফর্মুলা হলো
half into EOQ into carrying cost per unit, carrying cost per unit, ঠিক আছে। টোটাল ক্যারিং কস্টের ফর্মুলা হলো হাফ ইনটু ইওকিউ ইনটু ক্যারিং কস্ট পার ইউনিট। এবার বলবো যে টোটাল অর্ডারিং কস্ট, ঠিক আছে। এইটা হলো 1 নাম্বার দিলাম টোটাল ম্যাটেরিয়াল কস্ট, আর এটা 2 নাম্বার দিলাম টোটাল ক্যারিং কস্ট, আর এই ক্ষেত্রে আমি 3 নম্বর দিয়ে দিচ্ছি যে টোটাল অর্ডারিং কস্ট, টোটাল অর্ডারিং কস্ট। টোটাল অর্ডারিং কস্টের ফর্মুলা হলো যে নাম্বার অফ অর্ডার, number of orders into ordering cost per order into ordering cost per order, ঠিক আছে। টোটাল অর্ডারিং কস্টের ফর্মুলা হলো নাম্বার অফ অর্ডার ইনটু অর্ডারিং কস্ট পার অর্ডার। এবারে বলবো নাম্বার অফ অর্ডার, এটা লাস্ট বলে দিচ্ছি। নাম্বার অফ অর্ডারের ফর্মুলা কি, এটা লিখে দিচ্ছি নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার, ঠিক আছে। নাম্বার অফ অর্ডারের ফর্মুলা কি আছে, লিখি যে নাম্বার অফ অর্ডার ফর্মুলা হলো যে অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইওকিউ, অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইওকিউ, ঠিক আছে। এই অবধি আমি পড়ালাম, তোমরা একটুখানি তুলে নাও, তারপর আমি কিন্তু একটা অঙ্ক কিন্তু আজকে আমি করিয়ে দেবো, ঠিক আছে। এই অবধি পড়ানো রইল, তোমরা একটু তুলে নাও, কারণ আমি বোর্ডটা তো মুছে দেবো। তারপর আমি একটা, যারা ভিডিও দেখবে তারা একটু দেখে নাও, আর তারপর আমি একটা অঙ্ক শুরু করছি। তাহলে এটা আমি মুছে দিলাম, একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, দেখো। আজকের ফার্স্টে একটু অল্প করে পড়াবো, হ্যাঁ একটা অঙ্ক পড়াবো। পরের দিন থেকে কিন্তু মানে 3-4টা করে সাউন্ড কিন্তু হবে কমসে কম। তো অঙ্কটাকে আমি একটুখানি করছি, শোনো যথারীতি। যখন ইউটিউব চ্যানেল এবং তোমরা প্রত্যেকেই জানো আমার পেজ, ফেসবুক পেজ হয়ে গেছে, পেজটাকে ফলো করবে। পেজেও আমি কিন্তু মানে ভিডিও ক্লাসগুলোকে কিন্তু রেগুলার পোস্ট করতে যাবো, আর সেখানে অঙ্কটা কিন্তু তোমার থাকবে, হ্যাঁ ঠিক আছে। তো দেখতে তোমাদের সুবিধা লাগবে। আচ্ছা, তো বলছি শোনো। A company purchases a spare part from its supplier at the rate of ₹60 per unit। তার মানে পার ইউনিট তোমার মেটেরিয়ালের দাম পড়ছে 60 টাকা করে, 60 রুপিস। অ্যানুয়াল কনজাম্পশন আর 1600 ইউনিটস। অ্যানুয়াল কনজাম্পশন বলে দিল, বুঝতেই পারছো এটা মানে আমাদের হলো কি A। এবার বলছে দ্য ফলোইং ফার্দার ইনফরমেশনস আর অ্যাভেলেবল। বলছে যে কস্ট অফ ওয়ান প্রকিউরমেন্ট তোমার বলে দিচ্ছে ₹100। এটা হলো আমাদের অর্ডারিং কস্ট পার অর্ডার, ঠিক আছে। প্রকিউরমেন্ট কস্ট মানে হলো অর্ডারিং কস্ট পার অর্ডার। আচ্ছা, ট্যাক্স, ইন্স্যুরেন্স, রেন্ট এটসেট্রা পার ইউনিট পার অ্যানাম বলে দিয়েছে যে তোমার এটা বলে দিয়েছে তোমার 2%, ঠিক আছে। 2% বলেনি, এটা কিন্তু বলে দিয়েছে মানে ₹2 বলেছে যে ট্যাক্স, ইন্স্যুরেন্স, রেন্ট এটসেট্রা পার ইউনিট পার অ্যানাম, এটা বলেছে ₹2। আর অ্যানুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে দিয়েছে তোমার মানে 10%, ঠিক আছে। অ্যানুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের বলে দিয়েছে 10%। বলেছে ফাইন্ড আউট ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি অ্যান্ড টাইম গ্যাপ বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার। তাহলে আমি শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের ইওকিউ এর ফর্মুলা হলো ইওকিউ ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2AO ডিভাইডেড বাই C। আচ্ছা, A মানে আমাদের বলে দেওয়া আছে কত, অ্যানুয়াল ডিমান্ড। আচ্ছা, A স্ট্যান্ডস ফর, তোমাকে লিখতে লাগবে কিন্তু, A স্ট্যান্ডস ফর অ্যানুয়াল ডিমান্ড, এটা কিন্তু লিখতে লাগবে পরীক্ষায়। A স্ট্যান্ডস ফর অ্যানুয়াল ডিমান্ড। আমাদের অ্যানুয়াল ডিমান্ড কত বলে দেওয়া আছে, আমাদের অ্যানুয়াল ডিমান্ড আমাদের কত বলে দেওয়া আছে, অ্যানুয়াল ডিমান্ড আমাদের বলে দেওয়া আছে দেখো 1600 ইউনিটস, ঠিক আছে। 1600 ইউনিটস, 1600 ইউনিটস। আচ্ছা, O stands for ordering cost per order,
অর্ডারিং কস্ট পার অর্ডার, ওই যে যেটা আমাদের প্রকিউরমেন্ট কস্ট যেটা বলে দেওয়া ছিল, প্রকিউরমেন্ট কস্ট আমাদের বলে দেওয়া আছে, দেখো তোমার ₹100, এটা আমাদের বলে দেওয়া আছে যে ₹100। এবার আমি বলবো মানে C is equal to carrying cost per unit। আচ্ছা, আমি আগে যে বলেছিলাম যে ক্যারিং কস্টটা কি কি নেওয়া হয়, আমি বলেছিলাম স্টোরেজ রেট, ইন্স্যুরেন্স রেট আর অবসোলেন্স রেট। আরো একটা পার্ট এর সঙ্গে যোগ করবে, সেটা হলো ইন্টারেস্ট রেট। আমি আরেকবার লিখে দিচ্ছি এখানটা, ক্যারিং কস্ট কনসিস্টিং অফ, আমি লিখে দিচ্ছি এখানে ক্যারিং কস্ট consisting of storage rate, হ্যাঁ, তোমার হচ্ছে কি ট্যাক্স এন্ড ইন্স্যুরেন্স রেট, প্লাস ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট তখন আমি বলিনি যদিও, ইন্টারেস্ট রেট, আর প্লাস হলো অবসোলেন্স রেট। এই কটা মিলিয়ে আমাদের ক্যারিং কস্ট হয়। ঠিক আছে, যেগুলো দেওয়া থাকবে সে কটা নেবে, সব কটা থাকবে সব কটা নেবে, কোনো অংশ শুধু তোমার বলতে হচ্ছে স্টোরেজ রেট আর ইন্স্যুরেন্স মানে ইন্টারেস্ট রেট সাপোজ, সেটা কি নেবে। তাহলে এখানে আমাদের কি কি বলেছে দেখো, এখানে আমাদের বলে দিয়েছে ট্যাক্স, ইন্স্যুরেন্স রেট এটসেট্রা পার ইউনিট পার অ্যানাম, এটা বলে দিয়েছে আমাদের ₹2। আর আমাদের এটা কিন্তু রুপিসে বলে দিল। আর আমাদের মানে তোমার অ্যানুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে এটা হলো আমাদের ইন্টারেস্ট রেট, এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে 10%। তো পার্সেন্টেজ যেটা থাকবে সেটা কিন্তু সবসময় আমরা মানে ইউনিট কস্টের উপর অ্যাপ্লাই করব। তাহলে আমি ক্যারি কস্ট বার করি, মানে C is equal to এখানে আমি বার করি ₹2, এটা আমাদের ₹2 বলে দেওয়া আছে, প্লাস 60 ইনটু আমাদের মানে পার ইউনিট কস্ট আমাদের দেওয়া ছিল কত, দেখো কস্ট পার ইউনিট আমরা এখনো লিখিনি, যাই হোক কস্ট পার ইউনিট আমাদের বলে দেওয়া আছে ₹60 পার ইউনিট। আর তোমার অ্যানুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের বলে দেওয়া আছে 10%। ঠিক আছে, 10%, তাহলে 60 ইনটু 10%, মানে যেগুলো আমি বলেছিলাম যে ক্যারি কস্টের যে এলিমেন্ট গুলো এগুলো সাধারণত আমাদের পার্সেন্টেজে দিয়ে দেয়, সেই পার্সেন্টেজটা টোটাল করে আমরা ইউনিট প্রাইসের উপরে অ্যাপ্লাই করি। তো এখানে একটা পোরশন আমাদের টাকাতেই বলে দেওয়া আছে ₹2, আর যেটা পার্সেন্টেজে বলে দেওয়া আছে সেটাকে আমরা ইউনিট কস্টের উপরে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তারপরে এটা কত বের হলো না ₹2, আর এটা হলো তোমার ₹6, তাই না, তার মানে ₹8। তাহলে ক্যারি কস্ট পার ইউনিট আমাদের কিন্তু বেরিয়ে গেল আমাদের ₹8। ঠিক আছে, তাহলে এবার আমরা মানে কিউ বার করি, তাহলে স্কয়ার রুট অফ 2 ইনটু তোমার হচ্ছে কি 1600 ইনটু অর্ডারিং কস্ট আমাদের কত বলে দিল 100 ডিভাইডেড বাই সি, মানে আমরা বার করলাম কত 8। তাহলে এটা ক্যালকুলেট করতে লাগবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করো কত হয়, একটু করে দিই আমি 3200, তার সঙ্গে দুটো জিরো করলাম, যতখানি করা যায় করি, 4 দিয়ে 38 তো কেটে যায়, মানে 4 4টে জিরো মুখোমুখি হয়ে যাবে। তাহলে এটা রুট করলে 4 এর রুট করলে 2 হয়, আর 4টে জিরোর জন্য 200 নিলাম, তাহলে 200 ইউনিট। ঠিক আছে, মুখোমুখি হয়ে গেল। তাহলে 200 ইউনিট বেরোলো আমাদের, হ্যাঁ, তোমার ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। আচ্ছা, আরেকটা জিনিস ওরা কিন্তু চেয়েছে যে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, মানে দুটো অর্ডারের মধ্যে টাইম গ্যাপটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, দুটো অর্ডারের মধ্যে টাইম গ্যাপটা আমাদের জানতে চেয়েছে, এটাকে বলা হয় লিড টাইম। ঠিক আছে, সেই লিড টাইমের ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে লিখছি ইও কিন্তু বেরিয়ে গেল, এবার লিখছি যে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, और এটাকে আমরা বলি লিড টাইম। ফর্মুলা হলো যে 12 ডিভাইডেড বাই তোমার নাম্বার অফ অর্ডার। ঠিক আছে, 12 ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার।
তাহলে আমাদের নাম্বার অফ অর্ডারটা কিন্তু আমাদের বার করে নিতে লাগবে। ঠিক আছে, নাম্বার অফ অর্ডারের ফর্মুলা আমি দিয়ে দিয়েছিলাম আগে, যে অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইওকিউ। ঠিক আছে, তাহলে এখানে আমি আগে নাম্বার অফ অর্ডারটা বার করি। নাম্বার অফ অর্ডার ফর্মুলা হলো অ্যানুয়াল ডিমান্ড, আগে দেওয়াই ছিল আমাদের, অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইওকিউ। অ্যানুয়াল ডিমান্ড আমাদের কত ছিল? 1600। তাহলে 1600 ডিভাইডেড বাই ইওকিউ বেরিয়েছিল, দুটোই কিন্তু ইউনিটস, দুটোই কিন্তু আমাদের ইউনিটস। তার মানে বেরোলো আমাদের মানে 8 টাইমস। নাম্বার অফ অর্ডারটা কিন্তু আমাদের ইন টার্মস অফ মানে টাইমস হয়, 8 টাইমস। মানে বছরে আমরা 8 বার মাল কিনি। তোমরা নিজেরাই বুঝতে পারো, বছরে আমরা 8 বার মাল কিনি, তাহলে কতবার আমরা মাল কিনতে যাই? আমি একটু সহজ एग्जांपल দিই। ধরো বছরে আমরা 4 বার মাল কিনি। তোমার জামা কাপড়, সাপোজ তোমার জামা কাপড় তুমি বছরে 4 বার করে জামা কাপড় কিনতে যাও। ঠিক আছে, তোমার ড্রেস তুমি বছরে 4 বার করে কিনতে যাও, তাহলে কতদিন অন্তর তুমি জামা কাপড় কিনতে যাও? এই হলো ব্যাপারটা। ঠিক আছে, তুমি বছরে 4 বার জামা কাপড় কিনতে যাও, তাহলে কতদিন অন্তর তুমি জামা কাপড় কিনতে যাও? বছরে তো 12 মাসে তো বছর হয়, তবে 3 মাস অন্তর তুমি জামা কাপড় কিনতে যাও। সেই আমি এটাই বলেছি, টুয়েলভ ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার। ঠিক আছে, নাম্বার অফ অর্ডার মানে বছরে আমরা মানে বছরে মানে কতবার হচ্ছে কি অর্ডার প্লেস করি। তাহলে করে দিই এখানে, তাহলে 12টা কিন্তু 12 হলো কি ইন টার্মস অফ মান্থ, 12 মানে 12টা মান্থে বোঝায়। ঠিক আছে, 12 ডিভাইডেড বাই 8, তার মানে এটা 12টাকে মান্থই দিয়ে দাও, 12 মান্থ বুঝতে সুবিধা হবে। তাহলে হলো আমাদের 1.5 মান্থ। ঠিক আছে, 1.5 মান্থ, তার মানে 1.5 মাস অন্তর, 1.5 মাস অন্তর আমরা বুঝলে। তাহলে লিড টাইম আমাদের হলো 1, এই অবধি আমাদের কাছে এসে। তাহলে কস্ট কিন্তু মানে কোডিং সাবজেক্ট রেগুলার আমার ক্লাস ফলো করো, আর ইউটিউব চ্যানেলটাকে বারবার বলি আমার কিন্তু একটু তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করো, ওখানে কিন্তু আমি সব ভিডিও দিতে যাবো। আর এবার আমি আলাদা আলাদা করে সব ক্যাটাগরাইজ করে দেবো। তোমাদের সেমিস্টার 2 এর আলাদা করবো, সেমিস্টার 4 এর আলাদা করে দেবো, যাতে পরীক্ষার সময় তোমাদের বুঝতে সুবিধা। কারণ স্টুডেন্টরা বলে একসঙ্গে সবকিছু হয়ে যাচ্ছে, আমাদের বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। তো ক্যাটাগরাইজ করে দেবো, কোনগুলো সেমিস্টার 2 এর ভিডিও, কোনগুলো সেমিস্টার 4 এর ভিডিও, কোনগুলো হচ্ছে কি এখন তো আর সেমিস্টার 6 হচ্ছে না, তোমাদের 2 আর 4 এখন চলবে। ঠিক আছে, দুটো সেমিস্টার নতুন সিলেবাসে সিসিএফ সিস্টেমদের দুটো সেমিস্টার চলবে, সেমিস্টার 2 আর সেমিস্টার 4। বুঝতে পারলে? তো আলাদা আলাদা করে ভিডিওগুলোকে আমি কিন্তু ক্যাটাগরাইজ করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কি সেটা ইউটিউবের, কি সেটা আমার ইউটিউব চ্যানেল, এই আমার ফেসবুক পেজ। তো থ্যাংক ইউ সবাইকে।